চট্টগ্রামে ছিনতাই চেষ্টা মামলায় জব্দ বিমান চলাচল করতে পারবে 10 দিনের মধ্যে। জিজ্ঞাসাবাদ করা হবে পাইলট এবং ক্রুদেরও। থানায় জমা পড়ল খেলনা পিস্তল ও নকল বোমা। পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরবে গাজীপুর ও পোস্তগোলায়। অবকাঠামো পেলে স্থানান্তর সম্ভব 15 দিনেই বলছেন ব্যবসায়ীরা। অজ্ঞাত রোগে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনা তদন্তে ঠাকুরগাঁওয়ে রোগতত্ত্ব ইনস্টিটিউটের প্রতিনিধি দল। গ্রামবাসীর সঙ্গে কথা বলে আলামত সংগ্রহ। গ্যাটকো দুর্নীতি মামলায় 2 ঘন্টা দেরিতে আদালতে বেগম জিয়া। বিচারকের অপেক্ষা। অভিযোগ গঠনের শুনানি 10 মিনিট চলার পর মুলতবি। এবং ঢাকা উত্তর সিটির উপনির্বাচন কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে সরঞ্জাম, নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা। সব দলের অংশ না নেয়া কমিশনের জন্য অস্বস্তিকর, ব্রিফিংয়ে সিইসি। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টা মামলায় আলামত হিসেবে জব্দ করা বিমানটি মেরামতের পর 10 দিনের মধ্যে চলাচলের জন্য প্রস্তুত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন সচিব। সরকার নিয়োজিত কৌশলী বলছেন, আদালতের অনুমতি সাপেক্ষে কাউন্টার টেররিজম ইউনিটের জব্দ করা বিমানটি চলাচল করতে পারবে। এদিকে ময়ূরপঙ্খীর পাইলট, ক্রু সহ যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট। সেই সঙ্গে ছিনতাই চেষ্টায় ব্যবহৃত পিস্তল এবং নকল বোমাগুলো পরীক্ষা করা হবে। আতিকুর রহমান তমালকে সঙ্গে নিয়ে কমলদের রিপোর্ট। আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে দেখা যায়, বিমান ছিনতাই কাজে ব্যবহৃত পিস্তলটি ছিল প্লাস্টিকের তৈরি সাদামাটা খেলনা, আর বোমাটি ছিল একেবারে কাঁচা হাতে তৈরি। এতে লাল এবং কালো টেপ মোড়ানো একটি ঘড়িও লাগানো ছিল। বিমান ছিনতাই মামলায় ইতিমধ্যে বিমানটিকেও জব্দ করেছে কাউন্টার টেররিজম ইউনিট। তবে ছিনতাই রহস্য উন্মোচনে বিমানটির দায়িত্বরত পাইলট, কো পাইলট, ক্রু এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদের কথা জানালেন সিএমপি কমিশনার। মামলাটি তদন্ত চলবে। তদন্তের পর্যায়ে আমরা বিভিন্ন পর্যায়ে সাক্ষী যারা বিমানে যারা ছিলেন, যাত্রী, ক্রু, পাইলট, সকল সাক্ষীর সঙ্গে আমাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। আমাদের তদন্তের যে রেগুলার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসরণ করা হবে। এদিকে বিমান পরিবহন সচিব জানান, ছিনতাইয়ের কবলে পড়া বিমানটিকে ঢাকায় নিয়ে মেরামতের পর উড্ডয়নের জন্য প্রস্তুতে সময় লাগবে অন্তত 10 দিন। বিমানটা এখন বাংলাদেশ বিমানের জিম্মাতেই আছে এবং বিমানের সামান্য কিছু ক্ষতি হয়েছে আমরা যেটুকু জেনেছি, এবং দ্রুততম সময়ের ভিতরে আমরা এটাকে রিপেয়ার করে এটাকে আবার আমরা উড্ডয়নের অবস্থায় নিয়ে যেতে চাচ্ছি। বাংলাদেশ বিমানের শত কোটি টাকা মূল্যের বিমানটি আদালতের অনুমতি সাপেক্ষ চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সরকার নিয়োজিত কৌশলী। বাংলাদেশ বিমান এটা বিমান হিসেবে ব্যবহার করতে পারবে, তবে যেই জিনিসগুলি আলামত হিসাবে ভবিষ্যতে কোর্টে প্রদর্শন হবে সেই সমস্ত জিনিসগুলো যেন নিখুঁত থাকে। রোববার বিকেলে ঢাকা থেকে দুবাই যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম আসার পথে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ছিনতাইকারীর কবলে পড়ে। সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এরপর 8 মিনিটের কমান্ডো অভিযানে মারা যায় ছিনতাইকারী পলাশ আহমেদ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, শিগগিরই গাজীপুর ও পোস্তগোলায় রাসায়নিকের গুদাম সাময়িকভাবে সরানো হবে। দুপুরে চকবাজারে ব্যবসায়ীদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ীরা বলছেন, সরকার অবকাঠামো করে দিলে 15 দিনের মধ্যে স্থানান্তর করা সম্ভব। নিমতলী থেকে চকবাজার 10 বছরের ব্যবধান, কিন্তু কমেনি আগুনের ভয়াবহতা। এবারও আলোচনায় সেই রাসায়নিক গুদাম, আর সেই সঙ্গে উঠে আসছে গোডাউন স্থানান্তরে বারবার নানা পদক্ষেপের ব্যর্থতা। তবে এবার নড়ে চড়ে বসেছে সরকার। শিল্প মন্ত্রণালয় সচিবের নেতৃত্বে বৈঠকে গাজীপুরে 6 একর এবং শ্যামপুরে 6.17 একর সরকারি জমিতে সাময়িকভাবে দ্রুত গুদাম সরানোর প্রস্তাব এসেছে। ইস্পাত কাঠামোয় তৈরি গোডাউনে রাসায়নিক মজুত করা হবে। 4 থেকে 5 দিনের মধ্যে ছাউনি তৈরির কাজ শুরু হবে বলেও জানান শিল্প সচিব। আপনারা আপনাদের লোকজনদেরকে ওইভাবে তালিকা করে প্রস্তুত করতে থাকেন, যে কে আগে যাবে, কে পরে যাবে ইত্যাদি। এটা আপনারাই ক্রমটা ঠিক করে দেন। জনঘনত্ব ইত্যাদি ইত্যাদি বুঝে ক্রমান্বয়ে আমরা কিন্তু সবাইকে সরিয়ে নেব। আমরা শিফটিং শুরু করব গ্রাজুয়ালি। আমাদের আরো কিছু অবকাঠামো যে একদম নাই সেটা নয়, ওইগুলাকে তৈরি করে 15 দিনের মধ্যেও সেখানে নিয়ে যাওয়া শুরু করা সম্ভব হবে। এ বিষয়ে একমত হয়েছেন কেমিক্যাল ব্যবসায়ীরা। আগামী সোমবারের মধ্যে পুরান ঢাকার সব গোডাউনের হিসেব শিল্প মন্ত্রণালয়ের কাছে জমা দেবেন তারা। ট্রান্সফার শুরু হবে, তবে কনস্ট্রাকশন করার জন্য সময়ের ব্যাপার, হয়তো 1-1.5 মাসের মধ্যেই
সমস্ত বা আমরা যারা কেমিক্যাল ব্যবসায়ী আছি যেগুলো অতি দাহ্য এবং দাহ্য আমরা সরিয়ে দিব। 15 দিনের মধ্যে যাওয়ার মতো ক্ষমতা সমস্ত ব্যবসায়ীদের আছে। কেমিক্যাল গোডাউনের হিসাব আমরা আগামী সোমবারে জমা দিয়ে দেব। এসিডের জন্য গাজীপুর এবং অন্য রাসায়নিকের জন্য শ্যামপুরের জমি বরাদ্দ দেওয়া হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার চুড়িহাট্টায় আগুনের ঘটনার 5 দিন পর বিশেষজ্ঞরা জানালেন পুড়ে যাওয়া ভবনগুলো সংস্কার করে ব্যবহার করা সম্ভব। সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একটি কারিগরি তদন্ত দল আগুনের স্থল পরিদর্শন করেন। দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষক। তারা ভবনের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করেন। বেসিক্যালি কারণটা কি সেটা তো বিভিন্ন তদন্ত কমিটি সরকারের কাজ করছে। ডেফিনেটলি কেমিক্যাল একটা উৎস, এবং বাট শুরুটা কি কেমিক্যাল থেকে হয়েছে কিনা সেটা নানা ধরনের ভিডিও ফুটেজ দেখে বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন আসছে, এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু বিভিন্ন রকম কথা বলছে। সো একক কোনো কিছু এখনো আমরা শিওর না, তবে কেমিক্যাল ডেফিনেটলি একটা বড় উৎস যার জন্য আগুনের ভয়াবহতা এবং এত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। চকবাজারের চুড়িহাট্টার আগুনে দগ্ধদের মধ্যে মোজাফফর নামে একজনকে আজ ছাড়পত্র দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। এ নিয়ে এখন পর্যন্ত 3 জন ছাড়পত্র পেয়েছেন। এখনও চিকিৎসাধীন আছেন আরও 4 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারায় চিকিৎসক সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান মোজাফফর। দুঃস্বপ্নের আগুনে পুড়ে দুঃসহ যন্ত্রণায় হাসপাতালের বিছানায় কেটেছে প্রায় 1 সপ্তাহ। এবার বাড়ি ফেরার পালা। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে কিছুটা স্বস্তির আভাস থাকলেও চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মোজাফফর কাজ করতেন পুরান ঢাকার একটি কসমেটিক্স কারখানায়। ঘটনার দিন হেঁটে যাচ্ছিলেন চুড়িহাট্টার রাস্তা দিয়ে। মুহূর্তেই দাউ দাউ আগুন, তারপরের কথা আর কিছুই মনে নেই তার। সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারায় চিকিৎসক সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান তার পরিবারের সদস্যরা। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করছে। আপনারাও দোয়া করেন, যত রোগী আছে সবাইকে আল্লাহ তাআলা সুস্থ করে বাসা পাঠায় দেয়। ওরা যেন ভালো হয়ে যায় ওনার মতন, আর আমরাও এরকম অঘটন না ঘটে, বুঝলেন, সবার জন্য দোয়া করবেন। এদিকে বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী জানান মোজাফফর সহ এখন পর্যন্ত 3 জনকে ছাড়পত্র দিয়েছেন তারা। চিকিৎসাধীনদের মধ্যে 2 জন এখনো আশঙ্কামুক্ত নন বলেও জানান তিনি। গতকাল আমরা 2 জনকে ছাড়পত্র দিয়েছি, তারা হচ্ছে সালাউদ্দিন হেলাল, আর আজকে কিছুক্ষণ আগে মুজাফফর নামে একজন আছে, তাকে আমরা ছাড়পত্র দিয়েছি। অতএব 3 জন ছাড়পত্র দেওয়া হয়েছে আর 2 জন মারা গেছে, আর আমাদের এখানে আছে বাকি 4 জন। যারা কম পার্সেন্ট তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি, হয়তো 2-1 দিনের মধ্যে ছেড়ে দিব, কিন্তু উপরে যে 2 জন আছে 51 আর 13 তাদেরকে এত সহজে ছাড়া যাবে না। চকবাজারের চুড়িহাট্টার আগুনে দগ্ধ 9 জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই পরিবার 5 জনের মৃত্যুর পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের 5 সদস্যের প্রতিনিধি দল। গ্রামবাসীর সঙ্গে কথা বলে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। অতিরিক্ত সিভিল সার্জন জানান, নতুন করে কেউ আক্রান্ত হয়নি এবং স্বাভাবিকভাবে চলাচলে বাধা নেই। ঠাকুরগাঁও প্রতিনিধি জিয়াউর রহমান বকুলকে সঙ্গে নিয়ে শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। একই পরিবারের 5 সদস্যের মৃত্যুর কারণ এখনো অনুদ্ঘাটিত। স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের 5 সদস্যের কমিটি এই গ্রাম দুপুরে পরিদর্শন করেন। বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন এবং তথ্য উপাত্ত সংগ্রহ করেন। হাই ফিভার, হেডেক, হাঁচি কাশি খুব হয়, তারা শুধু মাস্ক ব্যবহার করে, তারা মাস্ক ব্যবহার করে তারা জানো, এবং তারা সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম আছে বালিয়াডাঙ্গি হসপিটাল অথবা ঠাকুরগাঁও সদর হসপিটাল, তারা যোগাযোগ করবে। যদি মনে করে তারা ওই একই ওষুধকে ডেভেলপ করছে, তাহলে আমরা তাদেরকে রংপুরে যেটা আমাদের একটা ব্যবস্থা আছে আলাদা। অজ্ঞাত রোগে একই পরিবারের 5 জনের মৃত্যুর পর মরিচপাড়া, নয়াবাড়ি গ্রাম জুড়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল তা প্রশমিত হতে শুরু করেছে। এই গ্রামে তো মোটামুটি আল্লাহর রহমতে সবাই সুস্থ ভালো আছে, কিন্তু এখানে একসাথে 15-16 দিনের মধ্যে 4 জন 5 জন মারা যাওয়ার পর একটা আতঙ্ক হতেই পারে মানুষের ভিতরে। ঠাকুরগাঁয় ভর্তি করে ওখান থেকে আবার রেফার করে দিল। রেফার করে আমরা নিয়ে চলে গেলাম রংপুরে। রংপুরে যায় ওখানে ট্রিটমেন্ট করলো, হালকা পাতলা ট্রিটমেন্ট করতেছে এবং ওরা কিন্তু এখন সুস্থ আছে। চিকিৎসকরা জানিয়েছেন, উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে রংপুর মেডিকেলে ভর্তি ওই পরিবারের আরও যে 4 জন রয়েছেন তাদের অবস্থার উন্নতি হয়েছে। নতুন করে কেউ আক্রান্ত হয়নি। নতুন কোনো সিমটম দেখা যায়, জ্বর বা সাথে প্রচন্ড শরীর ব্যথা, এরকম কোনো কিছু থাকলে সাথে সাথে আমাদেরকে জানানোর কথা বলা হয়েছে। ওই জায়গায় সার্বক্ষণিকভাবে আমাদের একটা মেডিকেল টিম আছে যারা তদারকি করতেছে।
কোনো রকম সংক্রমণ থেকে লোকজনকে রক্ষায় এই গ্রামে গত কয়েকদিন ধরে স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম এখানে অবস্থান করছে। সতর্ক করা হচ্ছে মাইকিং করেও। রতন সরকার, সময় সংবাদ, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। বেগম জিয়ার জন্য 2 ঘন্টা অপেক্ষা করলেন গ্যাটকো দুর্নীতি মামলার বিচারক। তাকে আদালতে হাজির করার পর মামলার কার্যক্রম চলেছে মাত্র 10 মিনিট। দুদকের আইনজীবী বিষয়টিকে অস্বাভাবিক বললেও প্রচলিত আইনসম্মত বলে মনে করছেন বেগম জিয়ার আইনজীবী। প্রচলিত নিয়ম অনুযায়ী সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত বিচারিক আদালতের কার্যক্রম চলার কথা, কিন্তু বেগম জিয়ার মামলার ক্ষেত্রে খাটছে না এই নিয়ম। অন্যান্য দিনের মতো বুধবারও গ্যাটকো দুর্নীতি মামলার বিচারক আদালতে আসেন যথাসময়ে। অন্য আসামিরাও উপস্থিত হন, কিন্তু মামলার প্রধান আসামি বেগম জিয়া কখন আসবেন কিংবা আদৌ আসবেন কিনা নিশ্চিত না হওয়ায় বিচারককে অপেক্ষা করতে হয়। অবশেষে আদালতে তাকে হাজির করা হয় দুপুর 1টায়। প্রায় 2.5 ঘন্টা দেরিতে বিএনপি নেত্রী আদালতে আসার পর মামলার কার্যক্রম চলে মাত্র 10 মিনিট। আসামির জন্য বিচারকের অপেক্ষার বিষয়টিকে অস্বাভাবিক ও নজিরবিহীন বললেন দুদকের আইনজীবী। জেলখানা কর্তৃপক্ষ তাকে সকাল 10:30টার সময় তাকে 10টার মধ্যে আদালতে হাজির করা জেল কর্তৃপক্ষেরই দায়িত্ব, কিন্তু পারিপার্শ্বিকতা, সার্কামস্টেন্স, বেগম খালেদা জিয়ার না দেরিতে ঘুম থেকে উঠা, বিভিন্ন কারণে জেল কর্তৃপক্ষ পারছেন না। আদালতে আসামির অপেক্ষা করার কোনো নজির নেই, কিন্তু একটা বিশেষ ক্ষেত্র প্রস্তুত হয়েছে যার জন্য হয়তো নজির সৃষ্টি হচ্ছে। বিষয়টি আইনসম্মত বলে দাবি করেন বেগম জিয়ার আইনজীবীরা। আদালতে যাদের বিচার করা হবে তারা যতক্ষণে উপস্থিত না হয়, আইন বলেছে তাদেরকে ততক্ষণ পর্যন্ত বিচার কার্য শুরু করা যাবে না। আগামী 18 মার্চ গ্যাটকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন কাল। একই সঙ্গে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 2 সিটিতে নতুন যুক্ত হওয়া 36টি ওয়ার্ডে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচনের মাঠে মোতায়েন রয়েছে র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এদিকে বৃহস্পতিবার ভোটের দিন রাজধানী জুড়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদটি শূন্য হয় 2017 সালের 30 নভেম্বর। গত বছরের 9 জানুয়ারি এ পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও সীমানা জটিলতায় 1 বছরের জন্য আটকে যায় ভোট। আইনি জটিলতা নিরসনের পর গত মাসের 22 তারিখ ফের ঘোষণা করা হয় তফসিল। ঘোষিত এই তফসিলে ভোট বৃহস্পতিবার। ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আমরা যদি দেখি যে আইন শৃঙ্খলা বা অন্য কোনো কিছুর যদি আমাদের নির্বাচনের প্রতিকূলে অনুকূলে যদি না থেকে যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে, তাহলে আমরা একেবারে কেন্দ্র বন্ধ করে দেব। মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের আতিকুল ইসলাম ও জাতীয় পার্টির শাফিন আহমেদ ছাড়াও রয়েছেন আরও 3 জন প্রার্থী। যদিও প্রচারণার পুরো সময়টা জুড়েই একেবারেই নিরুত্তাপ ছিল নির্বাচনের মাঠ, তবে ভোটের মাঠ উৎসব মুখর হবে বলে প্রত্যাশা রিটার্নিং কর্মকর্তার। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, একটা দল যদি অংশগ্রহণ না করে এটা ওই দলের বিষয়। প্রার্থী তো আছে, মানুষ তারা তাদের যোগ্য প্রার্থীকেই ভোট দিবে এবং আমার মনে হয় যে তারপরে নির্বাচন এখানে উৎসব মুখর হবে। উত্তর সিটিতে 36টির সাথে নতুন যুক্ত ওয়ার্ড 18টি। সব মিলিয়ে 54 ওয়ার্ডের ভোটার সংখ্যা 29,48,510 জন। উত্তরের সবকটি ওয়ার্ডেই মেয়র পদে নির্বাচন হবে। পাশাপাশি নতুন 18টি ওয়ার্ডে আলাদা ভোট হবে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে। একই সঙ্গে দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া নতুন 18টি ওয়ার্ডেও কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে সব রাজনৈতিক দলের অংশ না নেয়া কমিশনের জন্য অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সিইসি বলেন, কোনো নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই একটি সুষ্ঠু, সুন্দর এবং আইনানুগ নির্বাচন। ভোট গ্রহণের সাথে সম্পৃক্ত যে কোনো কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হবে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোট গ্রহণের দিন যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে সে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হবে এবং তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলে আমরা খুশি হতাম,
এবং না করাটা এটা আমাদের জন্য একটা অস্বস্তিকর। সময় সংবাদে আরও থাকছে। লঘুচাপের প্রভাবে রাজধানীতে তৃতীয় দিনের বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা, যত্রতত্র উন্নয়ন কাজে বেড়েছে মানুষের ভোগান্তি। ডাকসু নির্বাচনের খবর, যাচাই বাছাই শেষে প্রকাশ করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা। এদিকে শোডাউন আর মিছিলে মিছিলে মুখর ক্যাম্পাস। সকালে বৃষ্টি একটু কমলে মিছিল বের করেন প্যানেল অথবা স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে কেন্দ্রীয় ছাত্র সংসদে 25টি পদে নির্বাচনের জন্য জমা পড়েছে 237টি মনোনয়নপত্র। 18টি হলের 13টি করে পদের জন্য জমা পড়ে 594টি মনোনয়নপত্র। যাচাই বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করে প্রতিটি হলের নোটিশ বোর্ড ও ডাকসুর ওয়েবসাইটে দেয়া হয়। তফসিল অনুযায়ী দুপুর 12টায় প্রকাশ করার কথা থাকলেও কিছুটা বেশি সময় লাগে বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা নিয়ে কোনো অভিযোগ থাকলে উপাচার্য বরাবর আবেদন করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 2রা মার্চ। 3রা মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল তৈরির জন্য জমি অধিগ্রহণ ও চূড়ান্ত অনুমোদন সহ প্রায় 12,500 কোটি টাকার 13টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের 17তম সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় অনুমোদন পেয়েছে প্রায় 3,500 কোটি টাকার বড়পুকুরিয়া বগুড়া কালিয়াকৈর 400 কেভি লাইন স্থাপন, প্রায় 1,500 কোটি টাকার বরিশাল পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর ওপর পায়রা সেতু নির্মাণ প্রকল্প। এছাড়া অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে 1600 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন এবং 747 কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দর আধুনিকায়ন প্রকল্প। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে বহুতল ভবন নির্মাণ বাদ দিয়ে ফ্ল্যাট তৈরির প্রকল্প গ্রহণ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 13টি নতুন ও সংশোধিত নিয়ে মোট ব্যয় হবে 12,459 কোটি 79 লক্ষ টাকা। আরেকটি প্রকল্প আমাদের ছিল, এটা আমরা প্রত্যাহার করেছি। মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে খাস জমি প্রাপ্তি সাপেক্ষে আশেপাশে যদি পাওয়া যায় খাস জমি, তাহলে সেখানে তাদেরকে অ্যাকোমোডেট করা হবে। এই হলো মোটামুটি। তো এইটা আমরা ফেরত পাঠিয়েছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে, তারা রিভাইজ করে নতুন সিদ্ধান্তের আলোকে আবার নিয়ে আসবেন। এতদিনেও দলের চেয়ারপারসনকে মুক্ত করতে না পারা বিএনপির রাজনৈতিক ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। সকালে জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধু জাতীয় 4 নেতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপির রাজনৈতিক ক্ষমতা ও জনসমর্থন নেই বলেই জাতীয় নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে বলেও মন্তব্য করেন নাসিম। খালেদা জিয়া আছে, বন্দী আছেন আত্মহত্যার মাধ্যমে, আমাদের দ্বারা তিনি বন্দী হন নাই। দুর্নীতির কারণে তাকে সরকারের দেওয়া মামলায় তাকে আজকে দণ্ডিত হয়েছেন তিনি। এখানে আমরা কেউ কিছু করি নাই, করার কোনো সুযোগ নাই। কিন্তু তাদের দলের ব্যর্থতা হলো এটাই, তাদের নেতৃবন্দী আছেন, প্রায় 1 বছর হয়ে গেল, আন্দোলন করতে পারলো না তাকে মুক্ত করার জন্য। আইনি আদালত বলেন, রাজপথ বলেন, কোনো জায়গায় তারা সফল হতে পারে নাই, তাদের দুর্বলতা। পশ্চিমা লঘুচাপের প্রভাবে সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন প্রয়োজনে তাগিদে রাস্তায় বের হওয়া শিক্ষার্থী, চাকুরিজীবী ও খেটে খাওয়া মানুষ। এছাড়া যত্রতত্র উন্নয়ন কাজের জন্য রাস্তা কেটে রাখায় ভোগান্তি আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। বসন্তের এই দিনে ভোর থেকেই আকাশ ছিল কালো মেঘে ঢাকা, আর সাত সকালেই মুষলধারে বৃষ্টিতে ভিজেছে পুরো রাজধানী। প্রকৃতিপ্রেমীদের কাছে এ এক নৈসর্গিক সময় হলেও সকালের এই বৃষ্টিতে বিপত্তি বেঁধেছে ঢাকার রাস্তায়। শিক্ষার্থী, অভিভাবক কিংবা কর্মজীবী নানা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে ভোগান্তিতে। একদিকে যেমন পর্যাপ্ত যানবাহনের সংকটের মুখে পড়তে হয়েছে, অন্যদিকে শহর জুড়ে উন্নয়ন কাজের জন্য অল্প বৃষ্টিই সৃষ্টি করেছে জলাবদ্ধতা আর যানজট। অনেককে তাই বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে হয়। সাইডে অনেক পানি আছে, জ্যাম বৃষ্টির কারণে পড়ে যায় সব জায়গায়। রাস্তাঘাটে কাদা টাদা হয়ে অফিসে যাতায়াতের জন্য খুব প্রবলেম হয় আর কি। রাস্তায় প্রচুর পানি ছিল, আসতে সমস্যা হয়েছে। বাচ্চাকে নিয়ে তো স্কুলে আসতে হয়, এখন আজকে পরীক্ষা
অলরেডি পরীক্ষার জন্য এই বৃষ্টির মধ্যে আসতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায় পশ্চিমা লঘুচাপের প্রভাবে তৈরি হওয়া বৃষ্টি হচ্ছে, তবে আগামী শুক্রবার থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে। এখন যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটাও এই পশ্চিমা লঘুচাপ আছে, আমরা আশা করছি আগামীকালের পরে ধীরে ধীরে আবহাওয়া ভালো হবে। বুধবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 15 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত 100 কোটি টাকার বিমান। মেরামতের পর ওড়ার যোগ্য হবে 10 দিনে। থানায় জমা পড়ল খেলনা পিস্তল ও নকল বোমা। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন চকবাজারে দগ্ধ আরেকজন। এখনো হাসপাতালে 4 জন। পুরান ঢাকা থেকে অ্যাসিডের গুদাম সরবে গাজীপুরে, অন্য রাসায়নিক পোস্তগোলায়। অজ্ঞাত রোগে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনা তদন্তে ঠাকুরগাঁওয়ের রোগতত্ত্ব ইনস্টিটিউটের প্রতিনিধি দল। গ্রামবাসীর সঙ্গে কথা বলে আলামত সংগ্রহ। গ্যাটকো দুর্নীতি মামলায় 2 ঘন্টা দেরিতে আদালতে বেগম জিয়া, বিচারকের অপেক্ষা। অভিযোগ গঠনের শুনানি 10 মিনিট চলার পর মুলতবি। ঢাকা উত্তর সিটির উপনির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে সরঞ্জাম, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সব দলের অংশ না নেয়া কমিশনের জন্য অস্বস্তিকর, ব্রিফিংয়ে সিইসি। এই ছিল এখনকার মতো।